ড্রামার শুরুতে আমরা গল্পের ফিমেল লিড সুজিনকে দেখতে পাই। ও অনেক কিউট, স্ট্রং এবং মার্শাল আর্টে অনেক ভালো। আর ও এখানে এসেছিল কারণ ওর ফেভারিট রাইটার হানের বই প্রকাশিত হয়েছে আর ও হানের অনেক বড় ফ্যান। তখন সুজিন একটি গাড়ির সামনে এসে নিজের ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছিল, যেটা গাড়ির ভেতর থেকে আমাদের গল্পের মেল লিড গু দেখে নেয়। এটা দেখে গু ওর ড্রাইভারকে বলে ড্রাইভার গাড়ি ঘোরাও, যার ফলে সুজিনের হাত থেকে লিপস্টিকটা পড়ে যায়। এরপর গু গাড়ি থেকে নেমে আসে। গু হচ্ছে অনেক রিচ, রুড এবং অ্যারোগেন্ট একটি ছেলে। তখন কিছু মেয়ের সাথে ধাক্কা খেয়ে গু পড়ে যেতে নিলে সুজিন ওকে ধরে ফেলে। এটা দেখে গুয়ের অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর গু ওর অফিসের দিকে যেতে থাকলে সুজিনের জামার সুতোটা গুয়ের বোতামে লেগে যায়। ফলে সুজিনের জামা খুলে যেতে থাকলে ও গুয়ের পিছন পিছন এসে বলে, তুমি কি কানে শুনতে পাও না? এতক্ষণ ধরে আমি তোমাকে ডাকছি, আর একটু হলেই তো আমার জামাটা ছিঁড়ে যেত। এ কথা শুনে গু ওকে বলে, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছো আমার অ্যাটেনশন পাওয়ার জন্য? এরকমের কত মেয়েই আমার প্রেমে পাগল। এ কথা শুনে সুজিন বিরক্ত হয়ে ওকে বলে, তুমি চুপ করো, তুমি আমার জামা ছিঁড়ে দিয়েছো। তখন গু ওকে বলে, ঠিক আছে, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে ড্রেস কিনে দিবে। এ কথা শুনে ও চলে যেতে নিলে সুজিন ওকে আটকে বলে, আমি তোমার কাছ থেকে ড্রেস চেয়েছি, আমি চাই তুমি আমার কাছে ক্ষমা চাও। কিন্তু গুয়ের অ্যাটিটিউড বেশি থাকার কারণে ও সুজিনকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা গু কোম্পানির সিইও কে দেখতে পাই, আর উনি হচ্ছে গুয়ের দাদু। তখন উনি বলেন, আমার বয়স অনেক হয়েছে, তাই আমি কোম্পানির চেয়ারম্যান হিসেবে আমার একমাত্র নাতি গুকে দেখতে চাই। তখন গু ভেতরে এসে দাদুকে বলে, আমি তোমার ডিসিশন মানতে পারলাম না। আর ও নিজের রেজিগনেশন লেটারটা স্ক্রিনে দেখিয়ে বলে, আমি আজ থেকে এই কোম্পানির সাথে নেই, আর তোমার ইচ্ছেটাও পূরণ হবে না। এই কথা বলে ও নিজের চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। এদিকে সুজিন ওই ফেমাস রাইটার হানের প্রোগ্রামে এসেছে, আর এখানে আমরা সুজিনের কথা শুনে বুঝতে পারি হান হচ্ছে ওর ভার্সিটি সিনিয়র। তখন সুজিন ভিড়ের মধ্যে থেকে অনেক কষ্ট করে হানের প্রকাশিত বইটি নিয়ে বের হয়ে আসে, আর মনে মনে কল্পনা করতে থাকে যে হান ওর কাছে এসে ওকে কিস করছে। এর মানে হান হচ্ছে সুজিনের ক্রাশ। তোর স্বপ্ন ভাঙতেই ওর সাথে গুয়ের ধাক্কা লাগে আর ওর হাত থেকে বইটা পড়ে যায়। তখন গুয়ের দাদুর লোকেরা গুকে ধরতে আসে, কারণ ওকে এখান থেকে বেরোতে দিবে না। তখন সুজিন দেখে ওর ক্রাশের লেখা বইটি সবার পায়ের নিচে এসে গড়াগড়ি খাচ্ছে, তাই ও রেগে গিয়ে গুয়ের দাদু সব লোকদেরকে মেরে মাটিতে ফেলে দেয় ওর ফাইটিং স্কিলের মাধ্যমে। তখন ও গুকে এখানে দেখে বলে, তুমি এখানে কি করছো? তখন পেছন থেকে একজন লোক আসলে সুজিন তাকে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেয়, আর তার রক্ত দেখে সুজিন নিজেও অজ্ঞান হয়ে যায়। এরপর সুজিনকে একটি হসপিটালে নিয়ে আসা হয়। তখন গু দেখে সুজিনের গা থেকে চাদরটা সরে গেছে, তাইও চাদরটা ঠিক করতে গেলে তখনই সুজিনের জ্ঞান ফিরে আসে। আরও মনে মনে ভাবতে থাকে গু মনে হয় ওর সাথে খারাপ কিছু করবে, তাইও গুকে ঘুষি মারতে গেলে তখন গু সরে গেলে ঘুষিটা ওর অ্যাসিস্ট্যান্টের চোখের ওপর লাগে। এটা দেখে সুজিন ওকে বলে, তুমি কিছু মনে করো না, আমি আসলে এই ঘুষিটা মারতে চেয়েছিলাম ওই বান্দরটাকে। এরপর বাড়ি যাওয়ার পথে গু ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি ওই মেয়েটাকে আমার বডিগার্ড বানাতে চাই, কারণ ওর ফাইটিং স্কিল অনেক ভালো। এটাতে ওর অ্যাসিস্ট্যান্ট ওর সাথে সায় দেয়। পরের দিন সকালে গু ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে আসে সুজিনদের বাড়িতে, আর ওর মা বাবাকে বলে, আমি আপনাদের মেয়েকে আমার বডিগার্ড বানাতে চাই, এর বিনিময়ে আপনারা আমার কাছ থেকে যত টাকা চাইবেন আমি আপনাদের তত টাকা দিব। আর গুয়ের দেওয়া এই মোটা অঙ্কের টাকার অফার পেয়ে সুজিনের মা তো তখনই রাজি হয়ে যায়। তখনই সুজিন ওর রুম থেকে বের হয়ে এসে বলে, এই খারাপ ছেলেটা আমাদের বাড়িতে কি করছে? তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবে। তখন সুজিনের মুখে এসব কথা শুনে ওর বাবা অনেক বেশি রেগে যায়, আর গুকে ওর অ্যাসিস্ট্যান্ট সহ বাড়ি থেকে বের করে দেয়। এরপর গু কিছু দূর যাওয়ার পর দেখতে পায় ওর দাদু কিছু লোকদের পাঠিয়েছে ওকে ধরে নিয়ে যাওয়ার জন্য, তাই ও কোনো উপায় না পেয়ে সুজিনদের বাড়ির ভেতর আবারও ঢুকে পড়ে। সেই মুহূর্তেই সুজিন ওয়াশরুম থেকে বের হয়ে আসে, কারণ ওর ওয়াশরুমের পানি শেষ হয়ে গেছে। তখন সুজিন গুয়ের পায়ের শব্দ পেয়ে ভাবে এটা মনে হয় ওর মা, তাই ও বলে, মা তুমি আমার মাথায় একটু পানি ঢেলে দাও তো। তখন গু কোনো উপায় না পেয়ে চুপি চুপি ওর কাছে এসে ওর মাথায় পানি ঢালতে থাকে, আর পানি ঢালা শেষ হয়ে যাওয়ার পর চলে
যেতে নিলে সুজিন ওকে পেছন থেকে ধরে ফেলে আর ওকে বলে, তুমি আবারও আমাদের বাড়িতে এসেছো কেন? কোনো খারাপ মতলব নিয়ে, তাই না? একথা বলে সুজিন ওকে মারতে নিলে পা স্লিপ করে গুয়ের ওপরই পড়ে যায়। আর তখনই সেখানে সুজিনের বাবা চলে আসে আর ওদেরকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে যায়। এরপর সুজিনের মাও সেখানে চলে আসে। সুজিনের বাবা গুকে বলে, তুমি তো দেখছি খুব খারাপ ছেলে। ওরা বাপ মেয়েতে গুকে অনেক কথা শোনাতে থাকে। তখন সুজিনের মা এসে বলে, তোমরা সবাই চুপ করো। একথা বলে উনি গুকে বলে, আমার মেয়ে খুব সাধারণ ফ্যামিলির মেয়ে, ও তোমার বডিগার্ড হিসেবে কাজ করতে পারবে না। একথা শুনে গু ওনাকে বলে, সুজিন অনেক সাহসী একটি মেয়ে, তাই বিনিময়ে আপনি যত টাকা চাইবেন আমি দিতে রাজি আছি। তখন সুজিনের বাবা ওকে বলে, আমার মেয়ে যদি তোমার বডিগার্ড হয় তাহলে তো ওর বাসায় ফিরতে অনেক রাত হবে। একথা শুনে গু সুজিনের বাবাকে বলে, তাহলে আমি আপনাদের বাড়িতেই থেকে যাই, তাহলে কেমন হয়? একথা শুনে সুজিন অনেক বেশি অবাক হয়ে যায়। আর সুজিনের মা সবাইকে বলে, গু এই বাসাতেই থাকবে, কারণ মাসের শেষে সংসারের খরচের টাকাটা তো আমাকেই দিতে হয়। তখন গুয়ের পুরো বাসার মধ্য থেকে সুজিন যে রুমে থাকে সেই রুমটাই ওর পছন্দ হয়। এটা দেখে সুজিন ওকে বলে, আমি কোনোভাবেই তোমাকে আমার রুমে থাকতে দিব না, বুঝতে পেরেছো? গু তখন ওকে বলে, আমি তোমাকে 2 গুণ থেকে 3 গুণ টাকা বেশি দিব। একথা শুনে সুজিনের মা বলে, আজ থেকে তুমি এই রুমেই থাকবে, আমিও দেখি তোমাকে কে আটকায়, কোনো সমস্যা নেই। এবার বলো তুমি কবে থেকে আমাদের বাড়িতে উঠছো? এর উত্তরে গু সুজিনের মাকে বলে, আন্টি আমি চাচ্ছি আজ থেকেই আমি আপনার বাসায় থাকতে শুরু করব। একথা শুনে সুজিন তো আরো বেশি রেগে যায়, কিন্তু ওর মায়ের জন্য ও কিছুই বলার সাহস পায় না। এরপর রাতের বেলা গু দাঁত ব্রাশ করতে গিয়ে দেখে পেস্ট শেষ হয়ে গেছে। তখন সুজিন ওকে বলে, এটাতে যেটুকু পেস্ট বাকি আছে সেটাই তোমাকে ইউজ করতে হবে, আর এটা যদি করতে না চাও তাহলে দাঁত ব্রাশ না করেই থাকতে হবে। তাই গু রাগ করে রুমে চলে যায়। পরের দিন গু ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে ওর দরকারি জিনিসগুলো পাঠিয়ে দিতে বলে। কিছুক্ষণ পর সুজিনদের বাড়িতে গুয়ের পার্সেল আসে। এরপর গু সুজিনের মাকে বলে, আজ আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব, তাই আপনার মেয়েকে আমার সাথে আজকে বাইরে বের হতে হবে। একথা শুনে সুজিন গুকে বলে, তুমি কি আমার বস যে আমি তোমার সব কথা শুনবো? আর আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না। তখন সুজিনের মা ওকে বলে, তুমি ওর বডিগার্ড, আর তুমি যদি ওর সাথে আজকে না যাও তোমার রাতের খাবার আজকে বন্ধ। তখন সুজিন গুকে নিয়ে লোকাল বাসে যাওয়ার সময় মেয়েদের ধাক্কাধাক্কিতে গু অনেক বেশি অস্বস্তি ফিল করতে থাকে। তখন সুজিন ওকে জানলার পাশে বসিয়ে প্রোটেকশন দিতে থাকে। এরপর ওরা ব্যাংকে পৌঁছে গেলে সুজিন মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটার মনে নিশ্চয়ই কোনো খারাপ ফন্দি রয়েছে, কারণ ও অনেকগুলো টাকার লোভ দেখিয়ে আমার মাকে নিজের কন্ট্রোলে করে নিয়েছে, এমনকি আমাদের বাড়িতেও ঢুকে পড়েছে। আর তাছাড়া আমি দেখতে অনেক বেশি সুন্দরী, তাই ও মনে হয় আমার সাথে খারাপ কিছু করার জন্য আমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। তখন গু সুজিনকে ওর এটিএম কার্ডটা দিয়ে বলে, সামনের ব্যাংক থেকে কিছু টাকা তুলে নিয়ে আসো। এরপর এটিএম বুথে আসার পর সুজিন গুয়ের অ্যাকাউন্টে অনেকগুলো টাকা দেখতে পায়, আর ওর মাথায় আবারও উল্টাপাল্টা চিন্তা আসে। ও মনে মনে ভাবতে থাকে, গু নিশ্চয়ই মেয়েদের পাচার করে দেওয়ার বিজনেস করে বেড়ায়, যার কারণে ওর কাছে এত টাকা, আর আজ তো ওকে আমি মেরেই ফেলবো। তাই ও পেছন থেকে এসে গুকে আঘাত করলে গুয়ের কপাল দিয়ে রক্ত বের হতে থাকে। আর গুয়ের কপালে রক্ত দেখে ও নিজেই আবার সেন্সলেস হয়ে পড়ে যেতে নিলে গু ওকে হাত দিয়ে ধরে ফেলে আর ওকে কোলে তুলে বাসায় নিয়ে আসতে থাকে। অন্যদিকে আমরা বাই নামের একটি মেয়েকে দেখতে পাই, আর বাই হচ্ছে গুয়ের কোম্পানির একজন মেম্বার, আর ও এখানে এসেছে গুয়ের সাথে দেখা করার জন্য। আর ও গুকে অন্য একটি মেয়ের সাথে এভাবে দেখে অনেক বেশি জেলাস ফিল করে। এটাতে আমরা বুঝতে পারি বাই গুকে পছন্দ করে। বাসায় আসার পর সুজিন ওর মা বাবাকে বলে, ওই ছেলেটা সত্যিই অনেক খারাপ, আর ও অনেক খারাপ মতলব নিয়ে আমাদের বাড়িতে এসেছে। এরপর সুজিন আর ওর মা বাবা গুকে অ্যাটাক করার জন্য আসলে ওরা গু আর বাইয়ের কথা শুনে বুঝতে পারে গু হলো অনেক ধনী ফ্যামিলির একজন ছেলে, আর এই কথা জানতেই ওদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। এরপর ওরা সোশ্যাল মিডিয়া ঘেটে বুঝতে পারে গু হচ্ছে গু কোম্পানির একমাত্র উত্তরাধিকারী। এরপর থেকে ওরা গুয়ের অনেক কেয়ার করতে থাকে। এরপর রাতে গু যখন বসে কিছু একটা নোটপ্যাডে লিখছিল তখন হঠাৎ করেই সুজিন ওর রুমে ঢুকে পড়ে আর ঘুমের ঘোরে ওর বিছানায় শুয়ে পড়ে। মূলত সুজিন এখনো নিজের রুমটিকে ভুলতে পারেনি। তখন গু ওর কাছে এসে বলে, তুমি আমার রুমে কি করছো? তখন সুজিন ঘুম থেকে উঠে ওকে বলে, তুমি আমার রুমে কি করছো? আর সেই প্রথম দিন থেকে আমি লক্ষ্য করছি তোমার মনে খুব খারাপ মতলব রয়েছে। কিছুক্ষণ পর সুজিনের ঘুমের ঘোর কেটে গেলে ও
বুঝতে পারে ও নিজেই গুয়ের রুমে চলে এসেছে। তখন গু ওকে বলে, আজকের পর থেকে তুমি আমাকে কখনো খারাপ ছেলে বলেছো, তাহলে আমি তোমার স্যালারি থেকে টাকা কেটে নিব। এরপর সুজিন মন খারাপ করে নিজের রুমে চলে আসে। পরের দিন সকালে সুজিনের বাসায় ওই ফেমাস রাইটার হান চলে আসে। আর এই হান হচ্ছে ওর ছোটবেলার ক্রাশ, আর ওরা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছে, এমনকি হান ওদের পাশের বাসায় থাকে। কিন্তু হান আজ অনেক বড় লেখক। বাসায় ঢোকার পর হান গুয়ের সাথে পরিচিত হতে চাইলে গু ভাব নিয়ে বসে থাকে, আর ওদের দুজনকে একসাথে দেখে মনে মনে জেলাস ফিল করছিল। তখন হান সুজিনকে ওই দিনের ওই ফেলে আসা বইটা দিয়ে ওখান থেকে চলে যায়। তখন গু সুজিনকে জিজ্ঞেস করে, তুমি কি ওকে পছন্দ করো? এর উত্তরে সুজিন গুকে বলে, হ্যাঁ, আমার পেছনে শত শত ছেলের লাইন মারার চেষ্টা করলেও আমি শুধু হানকেই পছন্দ করি। গু তখন ওকে বলে, কেন যেন আমার মনে হচ্ছে তুমি ওকে পছন্দ করলেও ও তোমাকে ছোট বোনের মতোই দেখে। একথা শুনে সুজিন অনেক বেশি রেগে যায়। পরের সিনে আমরা দেখি গু সুজিনের রুমের সামনে একটি স্পিকার লাগিয়ে দেয়, আর রুমে বসে সুজিনকে সব ধরনের কাজের অর্ডার দিতে থাকে। যেমন, আমার জানালার পর্দাটা লাগিয়ে দাও, মশা তাড়ানোর কয়েলটা জ্বালিয়ে দাও, আমাকে কিছু মেডিসিন দিয়ে যাও। এসব কাজ করে সুজিন অনেক বেশি রেগে যেতে থাকলেও ওকে দিয়ে এসব কাজ করিয়ে গু অনেক মজা পাচ্ছিল। এরপর আমরা দেখি সুজিন ওর ফ্রেন্ড অ্যামির শপে গিয়ে গুয়ের নামে অনেক গালমন্দ করতে থাকে। তখন অ্যামি ওকে জিজ্ঞেস করে, ও তোমার বাসায় কেন থাকছে? এর উত্তরে সুজিন বলে, ওর হিউম্যান অ্যালার্জি রয়েছে, যার কারণে ও কোনো মানুষকে টাচ করতে পারে না, আর আমাকে টাচ করলে ওর কিছুই হয় না। একথা শুনে ওর ফ্রেন্ড ওকে বলে, ও নিশ্চয়ই তোমাকে পছন্দ করে, কারণ আমি টিভি সিরিজে এরকম দেখেছি। এমনকি ও তোমাকে সুন্দর একটি ড্রেসও কিনে দিবে এবং তোমাকে নিয়ে পার্টিতেও যাবে। আর একথা শুনে সুজিন আরো বেশি চিন্তায় পড়ে যায়। পরের দিন সকালে গু সত্যি সত্যি সুজিনকে নিয়ে শপিং মলে যেতে থাকে। এটা দেখে সুজিন মনে মনে বলে, তাহলে কি অ্যামির কথাই সত্যি হতে যাচ্ছে? তখন গু ওকে বলে, এখানে কোনো ভালো শপিং মল রয়েছে? আমার কিছু ড্রেস কিনতে হবে। একথা শুনে ও মনে মনে বলে, তার মানে ও নিজের জন্য শপিং করবে। আমার ফ্রেন্ড অ্যামি রোমান্টিক সিরিজ বেশিই দেখে, তাই হয়তো ও এসব বানিয়ে বানিয়ে বলেছে। এরপর শপে আসার পর একজন কর্মী সুজিনকে বলে, তোমার বয়ফ্রেন্ডের গায়ে এই ড্রেসটা কেমন লাগছে? একথা শুনে সুজিন ওনাকে বলে, ও আমার বয়ফ্রেন্ড না, ও আমার বস। এর পরের সিনে আমরা দেখি গু সুজিনকে একটি ব্র্যান্ডেড শপিং মলে নিয়ে আসে, আর ওকে দিয়ে কিছু ড্রেস ট্রায়াল দিতে শুরু করে। আর সবগুলো ড্রেসই গুয়ের কাছে অনেক ভালো লাগে, তাই ও সুজিনের জন্য সবগুলো ড্রেস কিনে নেয়। এরপর ওরা একটি আর্ট এক্সিবিশনে চলে আসে। তখন গু একটি মূর্তি অনেক মন দিয়ে দেখছিল। সুজিন এটা দেখে ওকে বলে, এই মূর্তিটি কি তোমার পছন্দ হয়েছে? আসার পর থেকেই তুমি এই মূর্তিটার দিকে তাকিয়ে রয়েছো। তখন গু ওকে বলে, তুমি এটা বুঝবে না। একথা শুনে সুজিন ওকে বলে, আমি বুঝবো না তো কে বুঝবে? ও বলে, এই মূর্তিটির না আছে চোখ, না আছে কান, এটার মূল্য নাকি আবার 3 লাখ টাকা। গু সুজিনের কথায় পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। তখন হঠাৎ পেছন থেকে একটি মেয়ে দৌড়ে এসে সুজিনের সাথে ধাক্কা খায়, ফলে সুজিন গিয়ে পড়ে মূর্তিটার ওপর, আর সাথে সাথে মূর্তিটা ভেঙে যায়। তখন শপে থাকা কর্মচারী এসে সুজিনকে বলে, আপনাকে এই মূর্তিটার জন্য 3 লাখ টাকা পরিশোধ করতে হবে, আর তা না হলে আপনাকে পুলিশে দেওয়া হবে। সুজিন তখন অনেক বেশি নার্ভাস ফিল করলে তখন গু এসে শপের কর্মীকে বলে, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দিচ্ছি। একথা বলে গু রাগান্বিত চোখে সুজিনের দিকে তাকালে সুজিন আরো ভয় পেতে থাকে। বাইরে এসে সুজিন তখন গুকে বলে, আমি তোমার সব টাকা পরিশোধ করে দিব, কিন্তু প্লিজ তুমি একথা আমার বাবা মাকে বলো না। এর উত্তরে গু ওকে বলে, ঠিক আছে, তবে আমার একটি শর্ত আছে। একথা শুনে সুজিন মনে মনে ভাবে, গু মনে হয় আমাকে উল্টাপাল্টা কোনো শর্ত দিবে। তখন গু ওকে বলে, তুমি যেটা ভাবছো এমনটা নয়, আমার শর্ত হচ্ছে আগামী 5 বছর তুমি আমার বডিগার্ড হয়ে কাজ করবে, আর আমি তোমাকে যা যা করতে বলবো তোমাকে ঠিক তাই তাই করতে হবে, আর তাহলেই তোমার টাকা শোধ হয়ে যাবে। সুজিনও ওর কথায় রাজি হয়ে গেলে তখন গু প্রমাণ হিসেবে সুজিনের কথা ভিডিও করে নেয়, যেখানে সুজিনকে বলতে হয়, আমি মিউজিয়ামে গিয়ে 3 লাখ টাকার একটি মূর্তি ভেঙে ফেলেছি, আর সেই টাকা মিস্টার গু দিয়েছে, আর যে কারণে আগামী 5 বছর গু আমাকে যা যা করতে বলবে আমি তাই তাই করব। এরপর বাসায় এসে গু এই ভিডিওটা বারবার দেখতে থাকে আর মনে মনে অনেক আনন্দ পায়। আসলে এই সবকিছু গুয়েরই প্ল্যান ছিল। ও নিজে ওই মূর্তিটা তৈরি করেছিল যাতে ও সুজিনের কাছাকাছি থাকতে পারে, কারণ ও সুজিনকে পছন্দ করতে শুরু করেছিল। পরের দিন সুজিন যখন হানের সাথে ঘুরতে বের হয় তখন গুও ওদের পেছন পেছন আসে। এরপর একটি শপ থেকে সুজিন যখন হানের জন্য কফি নিয়ে আসে তখন সেটা গু নিয়ে খেতে শুরু করে। এরপর হান আর সুজিন মিলে যখন ছবি তুলছিল তখন গু ওদের ছবির মাঝখানে ঢুকে পড়ে। এদিকে সুজিন ওর ক্রাশের সাথে শান্তিমতো একটু লাইনও
মারতে পারছিল না গুয়ের কারণে। কিছুক্ষণ পর সেখানে অ্যামি চলে আসে। তখন সুজিন হানের সাথে আর গু অ্যামির সাথে সাইকেল রাইডিং করার কথা বললে গু তখন ওকে বলে, আমার হিউম্যান অ্যালার্জি আছে, তাই তুমি ছাড়া আমি অন্য কারোর সাথে সাইকেল রাইডিং করতে পারবো না। কি আর করার, সুজিনকে বাধ্য হয়ে গুয়ের সাথে সাইকেল রাইডিং করতে হয়। এদিকে সুজিন অনেক বেশি রেগে গেলেও ওকে রাগিয়ে গুয়ের অনেক ভালোই লাগছিল। কিছুক্ষণ পর গু দেখতে পায় ওর কোম্পানির একজন স্টাফ তার ফ্যামিলি মেম্বারকে নিয়ে এখানে ঘুরতে এসেছে। তখন স্টাফও গুকে দেখতে পেয়ে ওর পেছনে দৌড়াতে শুরু করে। তখন সুজিন যত দ্রুত সম্ভব সাইকেল চালাচ্ছিল আর পেছনে ওই স্টাফ আর তার ওয়াইফও দৌড়াতে থাকে। যখন উনি গুকে ধরে ফেলবে তখনই গু সাইকেল থেকে নেমে সাইকেলটাকে ধাক্কা দিতে থাকে। এটাতেও কোনো কাজ না হলে সুজিন গুয়ের হাত ধরে দৌড়াতে শুরু করে। এদিকে সুজিন ওর হাত ধরে দৌড়াচ্ছিল, এটাতে গুয়ের অনেক রোমান্টিক ফিল হচ্ছিল। কিন্তু অবশেষে লোকটি ওদেরকে ধরে ফেলে আর গুকে বলে, আপনাকে কোম্পানিতে জয়েন করতেই হবে স্যার। একথা শুনে গু সুজিনকে বলে, এখন তো তোমার ক্রাশ হান এখানে নেই, তাই এখন তুমি তোমার বডিগার্ডের কাজটা করো। সুজিন তখন লোকটিকে আচ্ছা মতো ধোলাই দিয়ে ওখান থেকে দৌড়াতে শুরু করে আর ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর লোকটি চলে গেলে ওরা যখন বেরিয়ে পড়ে তখন একটি সাইকেল এসে সুজিনকে ধাক্কা মারতে নিলে গু ওকে বাঁচিয়ে নেয় আর ওরা একে অপরের দিকে তাকিয়ে থাকে। রাতের বেলা সুজিন খাবার নিয়ে গুয়ের রুমে আসে আরও গুয়ের অনেক কেয়ার করতে থাকে। গুয়ের এত কেয়ার দেখে ওকে বলে, এত নাটক না করে কি কাজে এসেছো সেটা বলো। তখন সুজিন ওকে বলে, তেমন কিছু না, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছিলাম। এর উত্তরে গুকে বলে, তুমি দেখছো না আমি বই পড়ছি, আমি হাতে নিয়ে খেতে পারবো না, তাই তুমি আমাকে খাইয়ে দাও। সুজিন তখন নিজ হাতে ওকে খাইয়ে দেয় আর ওকে বলে, আগামী 2 দিন আমার ছুটি লাগবে, আমি হানের সাথে ঘুরতে যাব। একথা শুনে গুকে বলে, তাহলে আমিও তোমাদের সাথে যাব। এই কথা শুনে সুজিন অনেক বেশি রেগে যায়। পরের দিন ওরা 3 জন গাড়িতে করে ঘুরতে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে সুজিন ঘুমের ঘরে পড়ে যাচ্ছিল, তাই গু পুরো রাস্তাটা সুজিনকে নিজের হাত দিয়ে ধরে রাখে। এরপর হোটেলে আসার পর সুজিন হানকে বলে, আমি তোমার শার্টটা সুন্দর করে প্রেস করে দিচ্ছি, এতে তুমি আগামীকাল এটা পরে বের হতে পারবে। একথা বলে ও নিজের রুমে গিয়ে হানের শার্টটা আয়রন করতে থাকে। তখন গু ওর কাছে এসে ওকে বলে, আমি কোনোভাবেই হানের সাথে একই রুমে থাকতে পারবো না, আর তুমি জানো না আমি অন্য কারোর সাথে থাকতে পারি না, শুধুমাত্র তুমি ছাড়া। আর ও সুজিনকে বলে, চলো আমরা দুজন অন্য হোটেলে গিয়ে উঠি। একথা শুনে সুজিন ওকে বলে, আমি কোথাও যাব না হানকে ছাড়া। এরই মধ্যে হানের শার্টটা পুড়ে যায় আর এটা দেখে সুজিন মন খারাপ করে কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে সুজিনের মন খারাপ দেখে গু হোটেলের পাশে থাকা একটি শপিং মলের অ্যাড্রেস সুজিনকে মেসেজ করে দেয়। এরপর গু সুজিনের রুমে গিয়ে দেখে ও এখনো সেই শপিং মল থেকে হোটেলে ফেরেনি। তখন গু শপিং মলে গিয়ে দেখতে পায় সুজিন হানের জন্য নতুন ড্রেসের অপেক্ষা করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। তখন গু নিজের কোটটা খুলে সুজিনকে পরিয়ে দিয়ে ও নিজেই ওখানে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সুজিনের ঘুম ভেঙে গেলে ও দেখে গু ওকে নিজের কোটটা পরিয়ে দিয়েছে, তাই সুজিন কোটটা নিয়ে আবার গুয়ের ওপর দিয়ে দেয়। তখন গু চোখ মেলে তাকালে সুজিন লজ্জা পেয়ে অন্যদিকে চলে যায়। পরের দিন হান সুজিনের দেওয়া কোটটা পরে ওকে বলে, আমি বিকাল 5টার মধ্যে ফিরে আসব, তুমি কোনো চিন্তা করো না। একথা বলে ও নিজের মিটিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে সুজিন হানকে প্রপোজ করার জন্য সবকিছু অ্যারেঞ্জ করতে থাকে। সুজিন তখন হান আর ওর তোলা কিছু ছবি বের করে, সেগুলো দেখিয়ে ও হানকে প্রপোজ করবে। আর গু এটা দেখে ইচ্ছে করে ক্যান থেকে ড্রিঙ্ক ফেলতে থাকে ছবিগুলোর ওপর। এটা দেখে সুজিন অনেক বেশি রেগে যায়। এরপর সুজিন ক্যান্ডেল দিয়ে লাভ শেপ তৈরি করে হানের জন্য। আর এসব কিছু দেখে গু অনেক বেশি জেলাস ফিল করছিল। এদিকে সুজিন যখন লাইটগুলো গাছের মধ্যে ফিট করতে যায় তখন ওর স্টিকের আঘাতে মৌমাছির চাকে টোকা লাগে, যার ফলে মৌমাছির তাড়া খেয়ে গু সুজিনকে নিয়ে ওখান থেকে পালাতে গেলে ও পড়ে হোঁচট খায়। তবুও ও সুজিনকে নিয়ে ট্যানের ভেতর লুকিয়ে পড়ে এবং মৌমাছিগুলো যখনই ওদের ট্যানের ভেতর ঢুকতে যাচ্ছিল তখনই ওরা ট্যানের দরজাটা বন্ধ করে দেয় আর তাড়াহুড়ো করতে গিয়ে ওরা অ্যাক্সিডেন্টলি কিস করে। এটা দেখে সুজিন দ্রুত ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন সুজিন লক্ষ্য করে যে গু পায়ে ব্যথা পেয়েছে। এরপর অনেক রাত হয়ে যায় কিন্তু হান আসে না। এদিকে সুজিন ওর জন্য এত আয়োজন করে মন খারাপ করে বসে আছে। তখন গু ওকে জিজ্ঞেস করে, তুমি কি ওকে অনেক পছন্দ করো? এর উত্তরে সুজিন ওকে বলে, হ্যাঁ, সেই ছোট্টবেলা থেকে। তখন সুজিন গু
গুকে জিজ্ঞেস করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই? এর উত্তরে গু ওকে বলে না, আমার কখনো গার্লফ্রেন্ড হয়নি। তখন সুজিন ওকে জিজ্ঞেস করে তাহলে কি তুমি কাউকে পছন্দ করো? একথা শুনে গু ওর দিকে এক নজরে তাকিয়ে থাকে আর ওকে কোনো উত্তর দেয় না। পরের দিন সকালে গু দেখে সুজিন ওর গায়ে হাত রেখে ঘুমাচ্ছে। তখন সুজিনের ঘুম ভেঙে গেলে ও লজ্জা পেয়ে যায় আর এটাতে গুয়ের অনেক ভালো লাগে। এরপর রাতে সুজিন গুকে ধরে ওকে ডিনারে নিয়ে যাচ্ছিল কারণ গুয়ের পায়ের ব্যথাটা এখনো রয়েছে। তখন একটি বাইক এসে সুজিনকে ধাক্কা মারতে নিলে গু আবারও ওকে বাঁচিয়ে নেয় আর ওরা দুজন অনেক কাছাকাছি চলে আসে। তখন আমরা দেখি যে ওই বাইকটা চালাচ্ছিল সে হচ্ছে অ্যামি। এরপর ওরা তিনজন একসাথে ডিনার করতে শুরু করে। তখন অ্যামি সুজিনকে বলে তাড়াতাড়ি খাও, আমার বয়ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে। একথা শুনে সুজিন ওকে বলে তোমার বয়ফ্রেন্ড দেখছি তোমার অনেক কেয়ার করে, আমারও যদি এরকমের একটা বয়ফ্রেন্ড থাকতো যে আমার এত কেয়ার করবে। এর উত্তরে অ্যামি ওকে বলে ও তো তোমার কাছেই রয়েছে আর দেখবে ও দ্রুতই তোমার বয়ফ্রেন্ড হয়ে যাবে। তখন সুজিন গুয়ের দিকে তাকালে গু লজ্জা পেয়ে কাশি দিতে থাকে। তখন অ্যামি ওকে বলে তুমি কি ভেবেছো আমি তোমার কথা বলছি? আমি তো সুজিনের ক্রাশ হানের কথা বলছিলাম। একথা শুনে গু অনেক বেশি এম্বারেস ফিল করতে থাকে। পরের দিন সুজিনের মা বাবার অ্যানিভার্সিটি থাকার কারণে সুজিন হানের সাথে মার্কেটে যায়। এদিকে গুয়ের পায়ে ব্যথা থাকার কারণে ওদের সাথে যেতে পারে না, তাই ও বাসায় বসে বসে ভাবতে থাকে সুজিন মনে হয় হানকে ব্রকলি দিয়ে প্রপোজ করছে আর হানও ওর প্রপোজটা অ্যাকসেপ্ট করে নিয়েছে আর ওরা দুজন কিস করছে। তাই এরকমের ঘটনা আটকানোর জন্য গু ফুল কেনার বাহানায় বাইরে চলে আসে আর ও মার্কেটে চলে আসে। যদিও ওর সাফোকেশন হচ্ছিল হিউম্যান অ্যালার্জি থাকার কারণে, তবুও ও ভেতরে ঢুকে পড়ে আর চুপ করে ওদের দুজনকে দেখছিল। আর এদিকে সুজিনের কথা শুনে হান বুঝতে পেরে যায় সুজিন ওকে পছন্দ করে। এদিকে গু ওদের দুজনকে বসে বসে দেখছিল। তখন ওর পাশে থাকে একটি আন্টি এসে ওকে বলে তুমি কি ওই মেয়েটাকে পছন্দ করো? কারণ তুমি অনেকক্ষণ ধরেই ওই মেয়েটাকে দেখছো। এই কথা শুনে গু খুব ভাব নিয়ে বলে আমার মতো ছেলে ওই রকমের একটি মেয়েকে পছন্দ করবে? হতেই পারে না। আর আন্টি একটু বেশি এক্সাইটেড হয়ে ওকে টাচ করতে থাকে আর গুয়ের হিউম্যান অ্যালার্জির কারণে ওর প্রচন্ড সাফোকেশন হতে থাকে আর ও অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। তখন ভিড় দেখে সুজিন সেখানে ঢুকে দেখে গু। এরপর ওরা গুকে সুস্থ করে বাসায় ফিরতে থাকে। তখন হান সুজিনকে বলে ও হঠাৎ করে মার্কেটে আসতে গেল কেন? ও নিশ্চয়ই তোমাকে নিয়ে অনেক টেনশন করে, ও আবার তোমাকে পছন্দ করে না তো? আর এই সব কথাগুলো গু শুনতে পাচ্ছিল। তখন সুজিন হানকে বলে হতেই পারে না, কারণ ওর আর আমার পৃথিবী সম্পূর্ণ আলাদা আর ও তো আমাকে কাজের লোকের মতো ট্রিট করে। একথা শুনে গু ওর দিকে বড় বড় চোখ করে তাকায়। এরপর গু ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে ফুল আনতে বলে। অ্যাসিস্ট্যান্ট গুয়ের সাথেই কথা বলছিল। তখন গুয়ের দাদুর একজন স্টাফ তাকে ফলো করতে থাকে যাতে উনি গুকে ধরতে পারে। এরপর গুয়ের দাদুর স্টাফরা অ্যাসিস্ট্যান্টকে ফলো করছিল, যেটা গুয়ের অ্যাসিস্ট্যান্ট বুঝে যায়। তাই ও দৌড়াতে শুরু করে আর ও অ্যামি শপে চলে আসে। তখন অ্যামি ওর হাতে ফুল দেখে ভুল বুঝে নেয়, ও মনে হয় আমাকে প্রপোজ করতে এসেছে। তখন ও অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি কি এটা আমার জন্য এনেছো? তখন অ্যাসিস্ট্যান্ট ওকে কিছু বলার আগেই ও ওর হাত থেকে ফুলটা নিয়ে নেয় আর ওকে বলে আমি জানি এটা তুমি আমার জন্যই এনেছো। অ্যাসিস্ট্যান্ট ওকে কিছু বলতেই নিছিল, তখনই অ্যামি ওকে চুপ করিয়ে দিয়ে বলে তোমাকে কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে পছন্দ করো। একথা বলেই অ্যামি ওকে জড়িয়ে ধরে, যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গুয়ের দাদুর স্টাফরা দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। তখন অ্যামি অ্যাসিস্ট্যান্টকে বলে আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। একথা বলেই অ্যামি ওর গালে কিস করে দেয়। এটাতে অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি শকড হয়ে যায়। অন্যদিকে সুজিনের বাবা মা তাদের অ্যানিভার্সিটি অনেক সুন্দরভাবে কাটায়। পার্টি শেষ হওয়ার পর গু মন খারাপ করে বসেছিল। তখন সুজিনের বাবা মা এসে গুকে ওর স্যাড হওয়ার কারণ জিজ্ঞেস করলে গু তখন ওনাকে বলে আমার মনে অনেক কষ্ট, এটা আমার একটি ফ্রেন্ডের জন্য হয়েছে, ও অন্য একটি মানুষের সাথে থাকলে আমার অনেক কষ্ট হয়। একথা শুনে সুজিনের মা বাবা জিজ্ঞেস করে তোমার ওই ফ্রেন্ডটা কি একটি মেয়ে? আর তুমি যদি ওকে অন্য কোনো ছেলের সাথে দেখো তাহলে তোমার অনেক খারাপ লাগে? একথা শুনে গু ওনাকে বলে হ্যাঁ। তখন ওনারা ওকে বলে এটা কোনো রোগ নয়, এটা ভালোবাসা। আর তখনই সেখানে সুজিন চলে আসে আর সুজিনকে দেখে গু ওর দিকেই এক নজরে তাকিয়ে থাকে। তখন সুজিনের মুখ থেকে হানের কথা শুনে গু আবারও বিরক্ত হয়ে যায়। এরপর ঘরে এসে সুজিন হানের কথাই ভাবছিল। ও যখন হানকে বাসায় আগিয়ে দিতে যাচ্ছিল তখন সুজিনের জুতোর ফিতেটা খুলে যায় আর হান সেটা লাগিয়ে দেয়। তখন হানের কাছে একটি ফোন আসে আর ওকে ওর বইয়ের সাকসেসের জন্য একটি পার্টিতে যেতে বলে, যেখানে ওর একটি ফিমেল সঙ্গীত দরকার ছিল। এটা দেখে সুজিন ওকে বলে আমি তোমার সাথে যেতে পারি যদি তোমার কোনো ফিমেল সঙ্গী না থাকে। এখানে হান সুজিনের ফিলিংস এর কথা বুঝতে পারে, কিন্তু তারপরেও ওকে হ্যাঁ বলে দেয়। এটাতে সুজিন অনেক বেশি খুশি
খুশি হয়ে যায়। অন্যদিকে অ্যামি আর অ্যাসিস্ট্যান্ট এখনো বসে কথা বলছিল। তখন গুয়ের অ্যাসিস্ট্যান্ট অ্যামিকে সত্য কথা বলে দেয়, ওই ফুলটা তোমার জন্য নয়, বরং আমার বসের জন্য ছিল। কথা শুনে অ্যামি মন খারাপ করে বলে, তাহলে কি তুমি আমাকে একটুও পছন্দ করো না? এর উত্তরে অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, একটু থেকেও বেশি। কথা শুনে অ্যামি অনেক খুশি হয়ে যায়। আর অ্যাসিস্ট্যান্ট অ্যামিকে কিস করতেই যাবে, তখনই ওর কাছে একটি ফোন চলে আসে। এরপর গু ওর অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে আর ওর কাছ থেকে মেয়ে পটানোর অ্যাডভাইস জানতে চাই। এটাতে অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, আপনি চাইলে ওকে ওর পছন্দের জায়গাগুলোতে ঘুরতে নিয়ে যেতে পারেন। কথা শুনে পরের দিন গু সুজিনকে নিয়ে বক্সিং ক্লাবে চলে আসে, কারণ সুজিন ফাইট করতে অনেক ভালোবাসে। তখন সুজিন ওকে একটা মারেই কাবু করে দেয়। এরপর গু সুজিনকে শুটিং স্টার দেখানোর জন্য একটি জায়গায় শুটিং এর জন্য ওয়েট করতে থাকে আর ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, তুমি একটি রেস্টুরেন্ট বুক করো, ওই রেস্টুরেন্টে আমি সুজিনকে প্রপোজ করব। এদিকে সুজিন অ্যামির সাথে দেখা করতে এসেছে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। এটা দেখে সুজিন অ্যামিকে বলে, ভাগ্যিস আমি গুয়ের সাথে শুটিং স্টার দেখতে যাইনি, না হলে আমি বৃষ্টিতে ভিজে যেতাম। এদিকে গু পুরোপুরি ভিজে যায়। তখন ও সুজিনকে কল করে বলে, তুমি কোথায়? আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করছি। তখন সুজিন ওকে বলে, আমি অ্যামির ক্যাফেতে আছি, এখন তো বৃষ্টি হচ্ছে, আমি কি করে যাব? তখন গু রাগ করে ভিজতে ভিজতে ক্যাফেতে চলে আসে আর ওর ওপর অনেক চিৎকার করতে থাকে। আর তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর অ্যামি ওকে দেখে ওর কাছে দৌড়ে চলে আসে। আর এটা দেখে ওরা সবাই অনেক বেশি শকড হয়ে যায়। আর অ্যামি সুজিনকে বলে, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। এরপর ওরা ওই রেস্টুরেন্টে চলে আসে যেটা গু বুক করেছিল সুজিনকে প্রপোজ করার জন্য। কিন্তু অ্যামি ভেবে নেয় যে ওর বয়ফ্রেন্ড ওকে প্রপোজ করার জন্য এই রেস্টুরেন্টটা বুক করেছে। অ্যাসিস্ট্যান্ট যখন সত্য কথা বলতে যাচ্ছিল তখন গু ওকে থামিয়ে নেয়। এরপর এখানে রোমান্টিক মিউজিক বাজতে থাকে। তখন এখানে দুটো কেক আসে, একটি রেল ভ্যাভলেট আর একটি স্ট্রবেরি কেক। এরপর অ্যাসিস্ট্যান্ট স্ট্রবেরি কেকটা সুজিনকে দিয়ে দেয় আর রেল ভ্যাভলেট কেকটা অ্যামিকে দেয়। তখন সুজিন অ্যামিকে বলে, তোমার তো স্ট্রবেরি কেক পছন্দ তাই না? কথা বলে ওরা কেক এক্সচেঞ্জ করে নেয়। এরপর অ্যামি কেক খাওয়ার সময় কেক থেকে একটি নেকলেস পায়, যেটা দেখে অ্যামি আর সুজিন অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে এটা সুজিনের জন্য ছিল আর গু ওকে এটা দিয়ে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু ওদের প্ল্যান তো পুরো ফ্লপ হয়ে গেছে। এরপর অ্যাসিস্ট্যান্ট অ্যামিকে নেকলেস পরিয়ে দেয়। এদিকে গু অ্যাসিস্ট্যান্টকে ভয় দেখাতে থাকে। পরের দিন সুজিন হানের সাথে পার্টিতে আসে আর কিছুক্ষণের মধ্যে গুও সেখানে চলে আসে। পার্টি চলাকালীন হান সুজিনের জন্য কেক নিয়ে আসে। এটাতে সুজিন অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সেখানে দুজন লোক এসে হানকে বলে, ওই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? কথা শুনে হান একটু সিরিয়াস হয়ে ওদেরকে বলে, না, ও আমার ছোট বোনের মতো। কথা শুনে সুজিনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, তাই ও ঠিক মতো দাঁড়াতে পারছিল না। তখন পেছন থেকে গু চলে আসে আর ওকে ধরে নেয়। আরো সবাইকে বলে, ও মিস্টার হানের গার্লফ্রেন্ড নয়, কারণ ও আমার সাথে এখানে এসেছে। আর এই কথা শুনে ওখানে থাকা সবাই শকড হয়ে যায়। সুজিনের ঠোঁটে কেক লেগেছিল, তাই গু সেটা পরিষ্কার করে দেয়। এরপর ওরা দুজন একসাথে ডান্স করে। এদিকে ভাই ওদের দুজনকে একসাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল, তাই ও হানের সাথে ডান্স করে। পার্টি শেষ হয়ে যাওয়ার পর ভাইয়ের গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে হান ওকে লিফট দেয়। অন্যদিকে সুজিন আর গু একসাথে ড্রিঙ্কস করছিল। এদিকে সুজিন মন খারাপ করে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, তাই ও ওখানে বসে কান্না করতে থাকে। এটা দেখে গু ওকে বাইরে নিয়ে আসে আর সুজিন মাতাল হয়ে অনেক উল্টাপাল্টা কাজ করছিল। এখানে সুজিনের হিল পরে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, তাই গু ওর পা থেকে হিলটা খুলে ওকে কোলে তুলে বাসায় নিয়ে আসে। পরের দিন সকালে সুজিন গুয়ের কাছে আসে আর ওকে জিজ্ঞেস করে, গতকাল রাতে আমি তোমার সাথে কি করেছি? তখন গু ওর কাছে এসে ওকে বলে, তোমার সত্যিই মনে নেই তুমি আমার সাথে কি করেছো? তখন আমাদের গতকাল রাতের একটি সিন দেখানো হয় যেখানে গু সুজিনকে নিজের রুমে খুঁজে পাচ্ছিল না। তখন ও দেখে সুজিন গুয়ের রুমের কাভার্ডের ভেতর রয়েছে আর ওকে অনেক উল্টাপাল্টা কথা বলছে। গু তখন ওকে ওখান থেকে বের করতে যাচ্ছিল, কিন্তু সুজিন ওখান থেকে বের হয় না, বরং ও গুকে বলে, আমার মতো ঘুমন্ত সুন্দরীকে তোমার কিস করা উচিত। কথা শুনে গু ওকে বলে, তুমি কি চিনতে পারছো আমি কে? তখন সুজিন ওকে বলে, হ্যাঁ তুমি গু। আর গু কিছু বোঝার আগেই সুজিন ওকে কিস করে দেয় আর ও আবারও ঘুমিয়ে পড়ে। বর্তমানে এসব কথা শুনে সুজিন লজ্জা পেয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়। এরপর গু সুজিনের কাছে এসে ওকে বলে, আমি জানি না তুমি আমাকে নিয়ে কি ভাবো, কিন্তু আমি তোমাকে নিয়ে অনেক সিরিয়াস। কথা শুনে সুজিন শকড হয়ে যায় আর গুকে বলে, তুমি কি আমাকে এই কথা এই কারণে বলেছো যে আমি একমাত্র ব্যক্তি যাকে তুমি ছুলে তোমার অ্যালার্জি হয় না? আর আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমি তোমার মতো এত অ্যারোগেন্ট রিচ ছেলে পছন্দ করি না। তখন গু ওকে বলে, তুমি তো আমাকে নিজে থেকেই কিস
করেছো, আর তুমি আবার এই কথা বলছো। তখন সুজিন নার্ভাস হয়ে ওকে বলে, সেই দিন আমি ড্রাঙ্ক ছিলাম। এই কথা বলে ও ওখান থেকে চলে যায়। পরের দিন গুয়ের দাদু হান যে কোম্পানিতে জব করে সেই কোম্পানিতে আসে। অন্যদিকে সুজিন আর গুও এখানে এসেছিল হানের সাথে দেখা করার জন্য। এদিকে লিফটে ওঠার সময় গু ওর দাদুকে দেখে ফেলে, তাই ও সুজিনের স্কার্ফটা নিয়ে নিজের মুখটা ঢেকে লিফটে উঠে পড়ে। এরপর ওরা হানের সাথে দেখা করতে আসে, আর হান গুকে এই অবস্থায় দেখে শকড হয়ে যায়। তখন গু ওকে বলে সান প্রোটেকশন। এরপর সুজিন হানের সাথে আলাদা করে কথা বলে। এখানে গু পার্টির ওই দিনের জন্য সুজিনকে সরি বলে। এর উত্তরে সুজিন হানকে বলে, আমি বুঝতে পেরেছি আমার তোমার প্রতি কোনো রোমান্টিক ফিলিং নেই। আমি তোমাকে আমার আইডলের মতো দেখি, আর এটাকে আমি ভালোবাসা ভেবে নিয়েছিলাম। তখন হান সুজিনকে বলে, আমিও তোমাকে ছোট বোনের মতোই দেখি। আর এখানে ওদের মধ্যে সব ভুল বুঝাবুঝি মিটে যায়। এরপর যাওয়ার সময় গু আবারও ওর দাদুর লোকজনদেরকে দেখতে পায়, তাই ও সুজিনকে নিয়ে একটি স্টোরেজ রুমে ঢুকে পড়ে। আর এখানে ওরা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, আর সুজিন লজ্জা পেয়ে ওকে সরিয়ে দেয়। এর পরের সিনে আমরা দেখি গু সুজিনকে নিয়ে ওর একটি ক্লাসমেটের সাথে দেখা করতে আসে, যাতে ওদের দুজনকে কথা বলতে দেখে সুজিন জেলাস ফিল করে। এরপর ওরা লাঞ্চ করতে বসে। এখানে মেয়েটি গু আর নিজের জন্য খাবার বানিয়েছিল, কারণ ও জানতো না যে এখানে সুজিনও আসবে। তখন গু একবার খাবারটি টেস্ট করে সুজিনকে দিয়ে দেয়। তখন মেয়েটি আবার গুকে নিজের খাবারটা দিয়ে দেয়। তখন গু ওই মেয়েটাকে বলে, আমি এখন খাবো না। তাই সুজিন ওটাও নিয়ে নেয়, আর ওরা সুজিনের খাওয়া দেখে সব ডিশগুলো ওকে দিয়ে দেয়। বাড়ি আসার সময় গু সুজিনকে জিজ্ঞেস করে, আমার মেয়েটাকে বেশ ভালোই লাগে। তখন সুজিন হেসে বলে, আমার মনে হয় ওই মেয়েটা তোমাকে স্যুট করবে না। তখন গু ওকে বলে, কেন, তুমি কি জেলাস ফিল করছো? এর উত্তরে সুজিন ওকে বলে, তুমি মনে হয় ভুলে গেছো তোমার হিউম্যান অ্যালার্জি আছে। কথা বলে সুজিন ওখান থেকে চলে যায়, আর ওদের প্ল্যানটা এবারও ফ্লপ হয়ে যায়। ঠান্ডা পানিতে গোসল করার পর গুয়ের জ্বর চলে আসে, তাই ওর সাথে দেখা করতে বাই এখানে আসে। ওপরে আসার পর সুজিন ওকে বলে, গু এখন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। তাই বাই সুজিনের সাথে আলাদা করে কথা বলতে আসে, আর ওকে বলে, তোমার আর গুয়ের পৃথিবী অনেক আলাদা। এখানে বাই সুজিনকে বুঝিয়ে দেয় যে ওর আর গুয়ের স্ট্যান্ডার্ড আলাদা, ওদের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, ওদের কোনো ম্যাচই হয় না। এরপর সুজিন গুকে মেডিসিন দিতে আসে, আর ওর সাথে অনেক রুডলি ব্যবহার করে। গু ওকে এই ব্যবহারের কারণ জিজ্ঞেস করলে সুজিন ওকে বলে, তোমার আর আমার স্ট্যান্ডার্ড অনেক আলাদা, আমাদের কোনো ম্যাচই হয় না, তাই আমাদের একে অপরের কাছ থেকে দূরে থাকাই ভালো। একথা বলে সুজিন ওখান থেকে বাইরে চলে আসে। ওর অনেক মন খারাপ ছিল, আর ও বাইরে এসে কান্না করছিল, কারণ সুজিনের মনে গুয়ের জন্য অলরেডি ফিলিংস তৈরি হয়ে গেছে। এর পরের সিনে আমরা দেখি গু অ্যামির শপে আসে, আর ওকে বলে, আমি সুজিনের অ্যাকাউন্টে আমার সব টাকা ট্রান্সফার করতে চাই। একথা শুনে অ্যামি শকড হয়ে ওকে কারণ জিজ্ঞেস করলে গু ওকে বলে, সুজিন আমাকে বলেছে আমাদের দুজনের স্ট্যান্ডার্ড একদমই আলাদা, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল গ্যাপ অনেক বেশি। এর উত্তরে অ্যামি ওকে বলে, সুজিনের কথার মানে হলো সেটা শুধুমাত্র টাকা পয়সার প্রবলেম নয়, আসলে তোমার কথা বলা, চলাফেরা, আচার আচরণ সবই ওর থেকে আলাদা। আর যদি তুমি ওর পৃথিবীটা না বুঝতে পারো, তাহলে ও তোমার সাথে কিভাবে কমফোর্টেবল ফিল করবে। আর এই কথা শুনে গু সবকিছু বুঝতে পারে। এরপর থেকে গু নিজেকে চেঞ্জ করতে শুরু করে। ও সুজিনদের এলাকার মানুষদেরকে বিজনেসে হেল্প করে, এবং ও রেগুলার সুজিনদের বাসায় কাজ করে, যেমন বাসন ধোয়া, গাছে পানি দেওয়া, এমনকি রান্না করে সবাইকে খাওয়ানো। আর এভাবেই কিছুদিন কেটে যায়। এর পরের সিনে আমরা দেখি সুজিন একটি জায়গায় বসে জুস খাচ্ছিল। তখনই সেখানে গুয়ের দাদুর লোকেরা চলে আসে, আর ওকে ওখান থেকে নিয়ে যায়। তখন গুয়ের দাদু সুজিনের সাথে দেখা করতে আসে। গুয়ের দাদু ওকে বলে, আমি তোমাকে এখানে ডেকেছি কারণ আমি চাই আমার নাতি বাসায় ফিরে আসুক। এর পরিবর্তে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। এই কথা বলে উনি ওখান থেকে চলে যায়। অন্যদিকে সুজিনের বাবা ওকে কোথাও খুঁজে না পেয়ে টেনশন করতে থাকে। তখন একটি আন্টি এসে ওদেরকে বলে, কয়েকজন লোক এসে সুজিনকে নিয়ে গেছে। একথা শুনে গু বুঝতে পেরে যায় যে এটা ওর দাদুর কাজ। এদিকে গুয়ের দাদুর লোকেরা সুজিনকে একটি ব্ল্যাঙ্ক চেক দেয়। তখন সুজিন বলে, আমি এখন বাসায় যেতে চাই। একথা বলে ও চলে যেতে নিচ্ছিল, কিন্তু ওরা ওকে যেতে দেয় না। তাই সুজিন ওদের সাথে ফাইট করে ওদেরকে মাটিতে ফেলে দেয়, আর ওখান থেকে চলে যায়। কিন্তু গুয়ের দাদুর লোকেরা ওর পিছু চলে আসে, আর সুজিনের সাথে ওদের ফাইট হতে থাকে। তখনই সেখানে গু চলে আসে। তখন গুয়ের দাদুও সেখানে চলে আসে, আর ওকে বলে, ফাইনালি তুমি বাড়ি ফিরে এসেছো। তখন গু ওর দাদুকে জিজ্ঞেস করে, তুমি সুজিনকে এখানে নিয়ে এসেছো কেন? এর উত্তরে গুয়ের দাদু ওকে বলে, ওকে না ডাকলে তুমি এখানে আসতে না। তখন গু সবাইকে বলে, সুজিনকে কেউ হার্ট করার চেষ্টা করলে আমি তাকে ছেড়ে দিব না। কথা শুনে গুয়ের দাদু ওকে বলে, তুমি কি মনে করো ও তোমার জন্য পারফেক্ট? তোমার কাছে তো কত মেয়ের অপশন আছে।
তখন গু সুজিং এর হাত ধরে ওর দাদুকে বলে আমি জানি আমি কি চাই। আর ওর দাদুকে বলে সুজিন হতে পারে অর্ডিনারি, কিন্তু ও সব সময় সবকিছুতে আমার পাশে ছিল, আমার সবকিছু নোটিস করেছে আর আমাকে প্রোটেক্ট করেছে। আমি শুধু তোমার নাতি হয়ে থাকতে চাই না, আমি আমার মতো করে বাঁচতে চাই। তখন গুয়ের দাদু ওকে বলে তোমার কি মনে হয় তুমি সারা জীবন সুজিনের বাড়িতে থাকতে পারবে? তখন সুজিন ওর দাদুকে বলে আপনি আপনার নাতিকে ঠিকভাবে চিনেন না। ও যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিল তখন ও অনেক অ্যারোগেন্ট রুড টাইপের ছিল। ও মানুষের ফিলিং এর কোনো কদর করতো না, কিন্তু এখনো অনেক চেঞ্জ হয়ে গেছে। ও এখন সবার ফিলিংস এর কেয়ার করে, সবার খেয়াল রাখে। এই কথা শুনে গু অনেক অবাক হয়ে যায় আর সুজিনকে জিজ্ঞেস করে তার মানে তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, আর তুমি কি তাহলে আজ থেকে আমার গার্লফ্রেন্ড? এর উত্তরে সুজিন ওকে হ্যাঁ বলে দেয় আর ওরা এখানে কিস করে। আর মিস ভাই এখানে এসে ওদেরকে একসাথে এভাবে দেখে অনেক বেশি জেলাস ফিল করে। তাই ভাই মন খারাপ করে একটি বারে ড্রিঙ্কস করছিল, তখন একটি লোক এসে ওর সাথে খারাপ আচরণ করে। তখন সেখানে হান চলে আসে আর ওই লোকটাকে ওখান থেকে ভাগিয়ে দেয়। এদিকে বাই অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে হান ওকে বাসায় ছাড়তে আসে আর বাই ভিতরে যেতেই ও পায়ে ব্যথা পায়। তাই হান বাইয়ের পায়ে ব্যান্ডেজ করে দেয় আর হানের এত কেয়ার দেখে বাই নিজেকে সামলাতে না পেরে হানকে কিস করে দেয়। এটাতে হান শকড হয়ে গিয়ে ওকে সরিয়ে দেয় আর ওকে বলে তুমি এখন অনেক ড্রাঙ্ক, তাই এখন ঘুমিয়ে পড়ো। এরপর থেকে সুজিন আর গু চুটিয়ে প্রেম করতে থাকে আর আস্তে আস্তে গুয়ের হিউম্যান অ্যালার্জিও সেরে যায়। এরপরের সিনে আমরা দেখি গু ওর দাদুর সাথে দেখা করতে এসেছে আর ওর দাদুকে বলে আমি অফিস জয়েন করব, তবে আমার কিছু শর্ত আছে। ও বলে এই কোম্পানির সবকিছু ওল্ড ফ্যাশনের, তাই আমি এগুলো চেঞ্জ করতে চাই আর তুমি আমার লাইফে ইন্টারফেয়ার করবে না। এতে ওর দাদু রাজি হয়ে যায় আর উনি বলে সুজিন অনেক ভালো মেয়ে, তাই তুমি ওকে ছেড়ে দিও না। গুয়ের দাদুর কথা শুনে আমরা বুঝতে পারি উনি সুজিনকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপর গু বাসায় এসে সুজিনকে সবকিছু বলে আর ওকে বলে তুমি আমার কোম্পানিতে জয়েন করো আমার বডিগার্ড হিসেবে। এতে সুজিন রাজি হয়ে যায়। পরের দিন সুজিন একদম প্রপার বডিগার্ডের মতো স্টাইল মেরে বেরিয়ে আসে, যাকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর অফিসে আসার পর সমস্ত স্টাফরা গুকে ওয়েলকাম জানায়। তখন ওখানকার একজন স্টাফ একটি ফুলের বুকে দিতে যাচ্ছিল, তখনই তার হাত থেকে ফুলের বুকেটি গুয়ের উপর পড়ে যেতে নিলে সুজিন ওটা ধরে ফেলে। তার স্টাইল দেখে সবাই ওর অনেক প্রশংসা করতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। এরপর একদিন ওরা সবাই অফিস ডিনারে আসে, তখন একটি স্টাফের সাথে ধাক্কা লেগে গু সুজিনকে অ্যাক্সিডেন্টলি কিস করে। এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তাই গু সবার সামনে সুজিনকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। তাই পরের দিন অফিসে কেউই সুজিনকে কোনো কাজ করতে দেয় না আর সবাই ওকে খুব ভালোভাবে ট্রিট করছিল। এরপর সুজিন একটি মিউজিয়ামে যাচ্ছিল, তখন ও দেখে একটি লোকের পকেট থেকে একটি চোর তার ফোনটা নিয়ে যাচ্ছে, যেটা দেখে সুজিন চোরটার সাথে ফাইট করে ফোনটা নিয়ে ওই লোকটিকে দিয়ে দেয়। আর সুজিনের ফাইটিং স্কিল দেখে লোকটি ওর অনেক প্রশংসা করে। এরপর আমরা দেখি গুয়ের অফিসে একটি বিজনেস ডিল নিয়ে মিটিং হচ্ছিল, যেখানে আমরা ওই লোকটাকে দেখতে পাই আর ওই লোকটার সাথেই গুয়ের কোম্পানির বিজনেস ডিল হচ্ছিল। তখন সেখানে সুজিন একটি ফাইল নিয়ে চলে আসে আর ওকে দেখে ওই লোকটি অনেক অবাক হয়ে যায় আর ওর সাথে কথা বলতে থাকে, যেটা দেখে গু জেলাস ফিল করতে থাকে। তখন ওই লোকটি গতকালকে সব ঘটনা সবাইকে খুলে বলে। তখন লোকটি প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করলে লোকটি সবাইকে বলে এটা তো কোনো ইউনিক আইডিয়া নয়, তাই সে এই ব্যাপারে সুজিনকে জিজ্ঞেস করে। তখন সুজিন ওকে প্রজেক্টের ইউনিক পয়েন্টগুলো সহজভাবে বোঝাতে থাকে আর সঙ্গে প্রজেক্টের ডিজাইনগুলোও দেখায়, যেটা দেখে ওই লোকটি অনেক ইমপ্রেস হয়ে যায়। তাই সে গুয়ের কোম্পানির সাথে ডিল করে। এরপর ওই লোকটি সুজিনকে নিজের সাথে একটি প্রজেক্টে কাজ করতে বলে, যেখানে ওকে শুধু নিজের কুংফু স্কিল দেখাতে হবে। সুজিন প্রথমে মানা করে দিলেও পরে রাজি হয়ে যায়। এরপর শুটের দিন চলে আসে, তখন সেখানে বাইয়ের সাথে হানের দেখা হয়ে যায়, কিন্তু বাই হানের সাথে তেমন কথা না বলে ওখান থেকে চলে যায়। এরপর সুজিন এর একটি সিন শুট হচ্ছিল, তখন ভাইয়ের মনে পড়ে সেই দিনের কথা যেই দিন সুজিন গুয়ের কপালে রক্ত দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই ও নিজের হাত কেটে তলোয়ারে রক্ত লাগিয়ে রাখে। তখন সুজিন ওই তলোয়ারটা দিয়ে কিছু মুভমেন্ট করছিল, ও ভালোভাবেই অ্যাক্টিং করছিল। যখনই সুজিন রক্ত দেখে তখনই ও অজ্ঞান হয়ে যায় এবং ও মাটিতে পড়ে যাচ্ছিল। তখন গু দৌড়ে আসে ওকে বাঁচানোর জন্য আর ওর পায়ের সাথে একটি লাইটের তার আটকে যায়। ও যখন সুজিনকে বাঁচাতে নিচ্ছিল তখন ও দেখে সুজিনের ওপর লাইটটা পড়তে যাচ্ছে, তাই ও নিজে সুজিনের ওপর চলে আসে, যার ফলে ওই লাইটটা গুয়ের ওপর পড়ে যায় আর ও ওখানেই অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে ভাই অনেক বেশি শকড হয়ে যায় আর ও এই বিষয়টা নিয়ে অনেক বেশি রিগ্রেট ফিল করতে থাকে। পরের দিন হান গুয়ের সাথে দেখা করতে আসে আর ওকে ব্রাদার ইন ল বলে ডাকে। এই কথা শুনে গু
অনেক বেশি খুশি হয়ে যায় আর ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর বাই গুয়ের সাথে দেখা করতে আসে আর ওদের কথা শুনে বোঝা যাচ্ছিল যে ওরা সবাই বুঝতে পেরেছে যে এই ঘটনার পেছনে বাইয়ের হাত আছে। তখন বাই ওদেরকে বলে, আমি কোম্পানি থেকে রিজাইন নিয়ে ফরেনে চলে যাচ্ছি। এতে গুয়োকে বলে, ঠিক আছে, কিন্তু তোমার জন্য আমাদের কোম্পানির দরজা সবসময় খোলা আছে। আর এই কথা শুনে বাই নিজের কাজের জন্য অনেক বেশি রিগ্রেট ফিল করে আর ওখান থেকে চলে যায়। এদিকে যাওয়ার সময় লিফটে বাইয়ের সাথে হানের দেখা হয়ে যায়। এখানে ওরা হাসি মুখে কথা বলে আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি সুজিনের কাছে একটি কল আসে আর ওকে বলে গুয়ের দাদু খুবই অসুস্থ, তাই ওরা দুজন দ্রুত গুয়ের দাদুর সাথে দেখা করতে আসে। তখন গুয়ের দাদু সুজিনের হাতটি গুয়ের হাতে দিয়ে ওকে বলে, তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমার নাতিকে বিয়ে করবে যত দ্রুত সম্ভব। এতে সুজিন খুব নার্ভাস হলেও গুয়ের দাদুকে হ্যাঁ বলে দেয়। এরপর ওনা জল পিপাসা পেলে সুজিন ওনাকে পানি খাওয়ায় আর গ্লাসের দিকে তাকিয়ে দেখে ওখানে পাউডার লাগানো। আর এটা দেখে ওরা বুঝতে পারে যে দাদু নাটক করছে, তাই সুজিন ওনাকে অনেক বকাবকি করে আর ও ওনাকে বলে এরকমের আর কখনো করবেন না। কিন্তু দাদু সুজিনকে বলে, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো তুমি আমার নাতিকে বিয়ে করবে। এদিকে সুজিন সুযোগ বুঝে ওখান থেকে কেটে পড়ে। এরপর বাইরে এসে সুজিন গুকে বলে, চলো আমরা আমার মা বাবার সাথে দেখা করি। এরপর ওরা দুজন মিলে সুজিনের মা বাবার সাথে দেখা করতে আসে, যেখানে গু সুজিনের মা বাবাকে ডিরেক্ট ওদের বিয়ের কথা বলে আর ওদের বিয়ের কথা শুনে সুজিনের মা বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সুজিন অ্যামির সাথে ওয়েডিং ড্রেস চুজ করার জন্য শপে আসে। এরপর সুজিন একটি ওয়েডিং ড্রেস পরে বেরিয়ে আসে আর বাইরে এসে দেখে ওর জন্য গু একটি সারপ্রাইজ প্ল্যান করেছে। তখন গু হাঁটু গেড়ে বসে সুজিনকে বিয়ের জন্য প্রপোজ করে। তখন সেখানে অফিসের সব কলিগরা চলে আসে। সুজিন খুশি খুশি গুকে হ্যাঁ বলে দেয় এবং ওরা একে অপরকে কিস করে। এরপর ওদের বিয়ের দিন চলে আসে। ওরা বিয়ে করার জন্য অডিটোরিয়ামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় যাওয়ার সময় ওদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়, তাই সুজিন খুব টেনশনে পড়ে যায়। তাই ওরা বাইকে করে বিয়ে করতে যায়, কিন্তু সেটা অডিটোরিয়ামে নয়, সেটা সুজিনের বাড়িতেই, যেখানে ওদের প্রতিবেশী সবাই ওদের জন্য অনেক বেশি খুশি ছিল আর ওদেরকে চেয়ার করছিল। এরপর ওদের বিয়ে সম্পূর্ণ হয়। এরপর ওদের চাইনিজ রীতিতেও বিয়ে হয়। এরপর ওরা দুজন বেডরুমে চলে আসে আর এখানেই এই কিউট সিনের সাথেই এই রোমান্টিক ড্রামাটি শেষ হয়ে যায়। আর তোমাদের ড্রামাটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাও।